আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি এবং বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার, রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভয়। আজকের গল্প হলো লেখক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা আমবাগানের ভৌতিক বাড়ি। ফাল্গুন মাসের শেষে দিন কয়েকের জন্য সুদীপরা বেড়াতে এসেছে বহরমপুরে মামার বাড়িতে। সুদীপরা মানে সুদীপ আর ওর ছোট বোন ঝিনুক। সুদীপ ইতিহাসের ছাত্র, MA ফাইনাল ইয়ার, আর ঝিনুক সাইকোলজির ছাত্রী, MSc ফার্স্ট ইয়ার। ওরা প্রথম দুদিন বহরমপুর আর মুর্শিদাবাদের আশেপাশে ঘুরে বেরিয়েছে। দেখেছে মুর্শিদাবাদের 1000 দরজাওয়ালা প্রাসাদ, হাজারদুয়ারি, মোহনদাসের আশ্রম, তোপখানা, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, মতিঝিল ইত্যাদি। এই সব ঘোরাঘুরিতে সুদীপ আর ঝিনুকের সর্বক্ষণের সঙ্গী ছিল তাদের মামাতো ভাই পিয়াল। পিয়াল অবশ্য ওদের চেয়ে কিছুটা ছোট, ক্লাস 11-এর ছাত্র। বেশ কয়েকদিন ঘোরাঘুরি করে নানা ঐতিহাসিক জায়গা দেখে ক্লান্ত হয়ে সুদীপ বলল, এইবার একটা পিকনিক করতে হবে, তবে বহরমপুরে নয়, দূরে কোথাও। পিয়াল বলল মধুপুরের কথা। তবে এই মধুপুর কিন্তু বিহারের সাঁওতাল পরগনার মধুপুর নয়, এ হলো মুর্শিদাবাদ জেলার একটা মাঝারি আয়তনের গ্রাম। বহরমপুর শহর থেকে মাত্র 10-12 কিলোমিটার দূরে একটা নদীর ধারে। চোখ বড় বড় করে পিয়াল বলল, গ্রামটা খুব সুন্দর, ঠিক ছবির মতো। গ্রামটাকে ঘিরে কত ফাঁকা মাঠ, ঝিল আর আমবাগান, দেখলে না তোমাদের চোখ জুড়িয়ে যাবে। সব শুনে ঝিনুকের খুব উৎসাহ। বলল, কিন্তু যাব কি করে? 10-12 কিলোমিটার তো আর কম রাস্তা না। একগাল হেসে পিয়াল বলল, আরে সেটা কোনো সমস্যাই নয়, আমার স্কুটার তো আছেই, তাতেই 3 জনে চলে যেতে পারবো। তবে যদি অসুবিধা হয় তবে দাদার স্কুটারটাও নিয়ে যেতে পারি। পিয়ালের দাদা শ্যামল ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে, তাই ওর স্কুটারটা এখানেই পড়ে আছে। বাড়ি ছেড়ে এত দূরে পিকনিক করার ব্যাপারে মামিমার মোটেই সায় নেই। তবুও ওরা যখন মধুপুরে পিকনিক করার ব্যাপারে একেবারে নাছোড়বান্দা, তখন মামিমা বললেন, সঙ্গে হাবলুকে নিয়ে যা, তাহলে রান্না বান্নার কাজে হাবলু তোদের সাহায্য করতে পারবে। হাবলু হলো এ বাড়ির কাজের লোক, সব কাজে খুব উৎসাহ। বয়স 19-20, তাগড়া জোয়ান চেহারা। হাবলুকে সুদীপ আর ঝিনুকের খুব পছন্দ হয়ে গেল। পরের দিন ওরা সবাই দুটো স্কুটারে মালপত্র চাপিয়ে বেরিয়ে পড়ল মধুপুরের রাস্তায়। সঙ্গে বাসনপত্র, একটা কেরোসিন স্টোভ, মাংস, চাল, মশলাপত্র ইত্যাদি নিয়ে নিল। মধুপুরের দূরত্ব বেশি নয়, 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেল ওরা। মধুপুর জায়গাটা সত্যিই সুন্দর। মাছ ভর্তি ঝিল, ফাঁকা মাঠ, আমবাগান, ফাঁকে ফাঁকে বাড়িঘর, পরিষ্কার নির্মল হাওয়া, সব মিলিয়ে সকলের চোখ জুড়িয়ে গেল। স্কুটার থামিয়ে পিয়াল বলল, কি ঝিনুক দি, কেমন লাগছে জায়গাটা? সারা মুখে হাসি ছড়িয়ে ঝিনুক বলল, দারুণ। পিয়ালের দিকে তাকিয়ে সুদীপ বলল, এবার তাহলে একটা পিকনিক স্পট খুঁজে বের করতে হবে, কি বলিস পিয়াল? পিয়াল বলল, নদীর ধারে চলো, ওই দিকটা খুব সুন্দর, ওখানেই কোনো একটা জায়গা দেখে পিকনিক করা যায়। মধুপুর গ্রামের পাশ দিয়ে যে সরু নদীটা বয়ে গেছে সেটা আসলে ভাগীরথীর উপনদী। জিয়াগঞ্জের কাছে মিশেছে ভাগীরথীর সঙ্গে। নদীটা তেমন চওড়া না হলেও নদীর পাড় খুব সুন্দর। একটু ঘোরাঘুরি করতেই একটা জায়গা বেশ পছন্দ হয়ে গেল সকলের। নদীর ধারে বড় একটা বটগাছ ঘিরে বাঁধানো চত্বর। সেখানেই স্কুটার থেকে জিনিসপত্র নামানো হলো। জিনিসপত্র নামিয়ে বটগাছের তলায় ঘাসের ওপরে একটা শতরঞ্জি আর চাদর বিছিয়ে দিল হাবলু। বাড়ি থেকে একটা ট্রানজিস্টার কাম টেপ রেকর্ডার আনা হয়েছিল, সেটা খুলে একটা আধুনিক গানের ক্যাসেট চালিয়ে দিল ঝিনুক। পিকনিকের আয়োজন শুরু করলো হাবলু।
আর সঙ্গে হাত লাগালো বাকি তিনজনে। খানিকক্ষণ পরে ঝিনুকের উৎসাহে তিনজনে বেরোলো মধুপুর গ্রাম দেখতে। নতুন লোক দেখে গ্রামের মানুষেরা এগিয়ে এলেন আলাপ করতে। গ্রামের মানুষজন বেশ ভালো, খুবই আলাপি। ওদের দেখে এক গ্রামের বয়স্ক মানুষ এগিয়ে এলেন। ওনার নাম সনাতন চট্টরাজ। দু চার কথার পর উনি বললেন, এখানে চড়ুই ভাতি করতে এসছো? খুব ভালো কথা, কিন্তু খবরদার ভৌতিক বাড়ির দিকে যেও না কিন্তু। ভৌতিক বাড়ি? অবাক হয়ে বলল সুদীপ। সনাতন বাবু বললেন, হ্যাঁ, নদীর ধারে কাঁটাতার দিয়ে ঘেরা একটা আম বাগান দেখতে পাবে। তার মধ্যে একটা ছোট দোতলা বাড়ি। ওই বাড়িটার নাম আগে ছিল ভৌমিক বাড়ি, কিন্তু এখন সবাই ওটাকে বলে ভৌতিক বাড়ি। সনাতন বাবুর সঙ্গী ছিলেন গাট্টা গোট্টা চেহারার একজন ভদ্রলোক, অনাদিবাবু। অনাদিবাবু গম্ভীর গলায় বললেন, আসলে ওটা ভুতুড়ে বাড়ি। সুদীপ হাসতে হাসতে বলল, বাহ, জব্বর নাম তো। অনাদিবাবু শুনে বললেন, না না, ঠাট্টা নয়, সত্যি ভূত আছে ওই বাড়িতে। সনাতন ও অনাদিবাবু চলে গেলে পিয়ালের পিঠে একটা চাপড় মেরে সুদীপ বলল, বুঝলি পিয়াল, সনাতন বাবুর কথা শুনে ভৌতিক বাড়িটা দেখতে খুব ইচ্ছে করছে। চল, বটতলায় ফেরার আগে আমরা তিনজনে মিলে ওই বাড়িটা দেখে যাই। সুদীপের কথায় প্রায় আঁতকে উঠে ঝিনুক বলল, না বাবা, পিকনিক করতে এসে ভূতের বাড়ি দেখার কোনো ইচ্ছে আমার নেই। যেতে হয় তোমরা যাও, আমি চললুম হাবলুর কাছে। রান্নাবান্নার কাজে ওকে বোধহয় একটু সাহায্য করা দরকার। বটতলায় পিকনিকের জায়গায় পৌঁছে ওরা দেখলো সবকিছু বেশ সাজিয়ে গুছিয়ে বসেছে হাবলু। দম দেওয়া স্টোভে চা বানিয়েছে। ওরা যাওয়া মাত্র 1 কাপ করে চা এগিয়ে দিল, সঙ্গে দিল বিস্কুট। চায়ের কাপে চুমুক দিয়ে পিয়াল বলল, হাবলুদা, রান্না বান্নাটা তুমি একটু সামলাও, ঝিনুক দি রইল। সুদীপদা আর আমি ভৌমিকদের পোড়ো বাড়িটা একটু দেখে আসি। ঠিক আছে, তবে সাবধান থাকবেন, সতর্ক করে দেয় হাবলু। হাঁটতে হাঁটতে সুদীপ আর পিয়াল পৌঁছে গেল সেই ভৌমিক বাড়ির কাছে, যার আরেক নাম ভৌতিক বাড়ি। ছোটখাটো চেহারার দোতলা একটা ভাঙাচোরা বাড়ি। দেয়ালের গা থেকে চুন সুরকি খসে পড়েছে, দেওয়ালের ইট বেরিয়ে পড়েছে। বাড়িটাকে ঘিরে একটা বড় আম বাগান, বাগান ঘিরে শক্ত কাঁটাতারের বেড়া, আর সেই কাঁটাতারের গায়ে একটা দরজা। দরজাটা আলগা করে বন্ধ করা। বাগানের ভেতরে প্রচুর আগাছা গজিয়ে উঠেছে, তাই দিন দুপুরেও বাড়িটাকে বেশ ভুতুড়ে লাগছে। এই ভাঙা বাড়ি আর আমবাগানের ওপর চোখ বুলিয়ে সুদীপ বলল, নদীর ধারে পিকনিক না করে এই বাড়িতে পিকনিক করলে কি দারুণ ব্যাপার হতো বলো তো। আমার তো খুব ইচ্ছে করছে এই বাড়িতে একটা রাত কাটিয়ে যাই। কি বলিস পিয়াল? তা তো আর হওয়ার নয়, সঙ্গে ঝিনুক দিয়ে আছে না। তাছাড়া রাতে বাড়ি ফিরতে না পারলে সবাই খুব চিন্তা করবে। পিয়াল বলল, ঠিক আছে, রাত না হয় নাই কাটালাম, বাড়ির ভেতরে ঢুকে একবার দেখা যাক না ভূতের দেখা মেলে কিনা। কাঁটাতারের দরজাটা খুলে দুজন ভেতরে ঢুকতে যাচ্ছে, এমন সময় দেখা গেল গ্রামের দিক থেকে আসছেন সনাতন বাবু। তার সঙ্গে গাঁট্টা গোট্টা চেহারার সেই ভদ্রলোক অনাদি দাস। ওদের দেখে সনাতন বাবু চেঁচিয়ে উঠলেন, এ কি কাণ্ড! তোমরা কি বেঘুরে মরতে চাও নাকি? বুঝলে হে, এটা হলো ভৌতিক বাড়ি। এখানে ঢুকলে একবার প্রাণ নিয়ে আর ফিরতে পারবে না। কি হে অনাদি, তুমিই বলো ঠিক বলছে কিনা। চোখ বড় বড় করে অনাদিবাবু বললেন, আমার গাট্টা গোট্টা চেহারাটা দেখছেন তো, মাঝে মাঝে আমি কুস্তি লড়ি। সেই আমি কিনা কোনোদিন এই ভৌতিক বাড়িতে ঢুকতে সাহস পাই না। তাই বলি, আপনারাও ভেতরে ঢোকবার কথা ভাববেন না। অনাদিবাবুর কথা শুনে ভৌমিক বাড়ির কাঁটাতারের দরজাটা বন্ধ করে দিয়ে সুদীপ এগিয়ে যায় সনাতন বাবুর দিকে। সনাতন বাবু গম্ভীর মুখে বলেন, না না সুদীপ, পৈতৃক প্রাণটা যদি বাঁচাতে চাও তবে এই ভৌতিক বাড়ির ভেতরে ঢুকবার কথা স্বপ্নেও মনে আনবে না। কথা বলতে বলতে
সনাতনবাবু, অনাদি, সুদীপ আর পিয়াল পাশাপাশি হাঁটতে শুরু করে। গ্রামের পথের দুপাশে আমবাগান, বাঁশঝাড়, পেয়ারা, পেঁপে, বট ও অশ্বত্থ গাছ। কুড়ে ঘরের মাচায় লাউ কুমড়ো গাছ ফনফনিয়ে বেড়ে উঠেছে। হাঁটতে হাঁটতে সনাতনবাবু বলেন, বুঝলে সুদীপ, ভৌমিক বাড়ির মালিক কালীপদ ভৌমিক লোকটা ভালো চাকরি করত, টাকা পয়সাও যথেষ্ট ছিল। লোকটার বউ আর এক ছেলে ছিল, কিন্তু ছেলেটা 14-15 বছর বয়সেই মারা যায় ম্যালেরিয়ায়। তারপর পুত্রশোক সহ্য করতে না পেরে বউটাও মারা গেল মাস দুয়েকের মধ্যে। তারপর থেকেই লোকটা কেমন পাল্টে যায়। সুদীপ প্রশ্ন করে, আপনি কি ভদ্রলোককে চিনতেন? একই গ্রামের লোক তো, তাই বিলক্ষণ চিনতাম। ছেলে মারা যাওয়ার আগে মাঝে মাঝেই দেখা হতো হাটের দিনে, গল্পও হতো। উনি আমার বাড়িতেও এসেছেন বেশ কয়েকবার, তবে ওনার বাড়িতে আমার আর যাওয়া হয়ে ওঠেনি, যদিও কালীবাবু মাঝে মাঝেই বলতেন ওনার বাড়ি যাওয়ার জন্য। একটু দম নিয়ে সনাতনবাবু আবার বলতে শুরু করেন, আসলে বউ আর ছেলে মারা যাওয়ার পর থেকেই ভৌমিকবাবু খ্যাপাটে হয়ে ওঠেন। শুনেছি ওনার ছেলে আম খেতে খুব ভালোবাসতো, তাই ছেলের প্রিয় আমগুলোকে যেন গ্রামের ছেলেদের হাত থেকে বাঁচাতে পারেন সেই জন্য চারিদিকে শক্ত ইটের দেওয়াল বসান তিনি। আর সেই ইটের দেওয়ালের উপরে আবার কাঁটাতারের বেড়া। সেখানেই শেষ নয়, কাঁটাতারের বেড়ার মধ্যে দিয়ে আবার ইলেকট্রিক চালিয়ে দিতেন। এই গ্রামে তখনও ইলেকট্রিক আসেনি। অনেক পয়সা খরচা করে অনেক দূর থেকে খুঁটি বসিয়ে বিদ্যুৎ আনান তিনি। সুদীপ আর পিয়াল দুজনেই একসঙ্গে বলে ওঠে, অদ্ভুত তো। আর এই বিদ্যুৎ আনানোর উদ্দেশ্য ছিল কাঁটাতারের ভিতর দিয়ে বিদ্যুৎ চালিয়ে দেওয়া, যাতে কেউ ওর আম বাগানে আম চুরি করতে সাহস না পায়। তবুও একদিন ওর আম বাগানে ঢুকতে চেষ্টা করে এই গাঁয়েরই একটা ছেলে। ছেলেটার নাম জীবন। আর তা করতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে মারা যায় জীবন। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি, এক বিন্দুও বানিয়ে বলছি না। বিশ্বাস না হয় অনাদিকেই জিজ্ঞেস করো না। অনাদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সনাতনদা ঠিকই বলেছেন, একটা কথাও মিথ্যে কথা নয়। দুজনেই জিজ্ঞেস করে, তারপর কি হলো? তারপরের ঘটনাও করুন। ওই ঘটনায় গ্রামের সবাই খুব রেগে যায় ভৌমিক বাড়ির ওপর, ইট পাটকেল মারে, কিন্তু বাড়িতে ঢুকতে সাহস পায় না। কে জানে যদি কাঁটাতারের মধ্যে বিদ্যুৎ থাকে। সে যাই হোক, কয়েকদিন পরে বহরমপুরে আসে পুলিশ, কিন্তু ভৌমিক বাবুকে আর ধরতে পারে না। উনি কি পালিয়ে গিয়েছিলেন? সুদীপ জিজ্ঞেস করে। সনাতন বাবু করুণ হেসে বললেন, হ্যাঁ, উনি পালিয়ে গিয়েছিলেন বটে, তবে অন্য কোথাও নয়, স্বর্গে। দোতলায় ওর নিজের ঘরের সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন কালীপদ ভৌমিক। আর তারপর থেকেই ভৌমিক বাড়ির নাম ক্রমেই হয়ে ওঠে ভৌতিক বাড়ি, তাই তো? গম্ভীর গলায় জিজ্ঞেস করে সুদীপ। গল্প করতে করতে রাস্তার মোড়ে পৌঁছে যায় ওরা। বাঁদিকের রাস্তায় সনাতনবাবুর বাড়ি, ডান দিকে গেলে নদীর ধারে পিকনিক স্পটে পৌঁছানো যাবে। এই মোড় থেকে সনাতন বাবুদের কাছ থেকে বিদায় নেয় সুদীপ আর পিয়াল। তখন দুপুর প্রায় 2:30। গল্পে গল্পে কখন যে সময় পেরিয়ে গেছে বোঝাই যায়নি। ইতিমধ্যে হাবলু আর ঝিনুক মিলে রান্না প্রায় শেষ করে ফেলেছে। নদীর জলে চান টান করে খেতে বসে গেল ওরা। পিকনিকের মেনু সহজ সরল, মাংস, ভাত, পেঁয়াজ আর টমেটোর স্যালাড। হাবলুর রান্নার হাত খুব ভালো, পেট পুড়ে জমিয়ে খেলো ওরা সবাই। খেতে খেতে গল্পও হলো নানা রকম। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে প্রায় 4:30। নদীর পাড়ে খানিকক্ষণ ঘোরাঘুরির পর এবার ফেরবার পালা। কিন্তু জিনিসপত্র গোছগাছ করতেই আকাশের মুখ গোমড়া। দুপুর থেকেই মেঘলা হতে শুরু করেছে।
তারপর কিছুক্ষণের মধ্যেই আকাশে জমে উঠল ঘন কালো মেঘ। বোঝা গেল বৃষ্টি শুরু হতে আর দেরি নেই। একটু পরেই শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। সুদীপ বলল, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এখনই কোথাও আশ্রয় নেওয়া দরকার, না হলে আমরা সবাই ভিজে যাব। এদিক ওদিক তাকিয়ে পিয়াল বলল, এখানে সবচেয়ে কাছে রয়েছে ওই আম বাগানের পোড়ো বাড়ি। পুরো বাড়িটাই ফাঁকা। চলো সুদীপদা, ওই বাড়িতেই আশ্রয় নেওয়া যাক। কি বলো ঝিনুকদি? ভীতু গলায় ঝিনুক বলল, ওই ভৌতিক বাড়িতে? আমার তো খুব ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমরা এতজন তো আছি। আর তাছাড়া তুই তো এতদিন বলতিস ভূত বলে কিছুই নেই, আশ্বাস দেয় সুদীপ। শেষ পর্যন্ত আমবাগানের পোড়ো বাড়িতে যাওয়াই ঠিক হলো। এছাড়া আর কার বাড়িতেই বা সবাই মিলে আশ্রয় চাইবে? দুটো স্কুটারে মালপত্র চাপিয়ে আমবাগানের পোড়ো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই সন্ধে হয়ে গেল। তারপর কাঁটাতারের দরজা খুলে বাগান পেরিয়ে পোড়ো বাড়ির দরজায় কোনো রকমে পৌঁছালো ওরা। ওদিকে তখন শুরু হয়ে গেছে জোরদার বৃষ্টি। ছোট্ট দোতলা বাড়ি, দীর্ঘদিন কেউ বসবাস না করায় বাড়িটা এখন ভাঙাচোরা আর জরাজীর্ণ। সদর দরজা ভেজানো, একটু ধাক্কা দিতেই খুলে গেল ক্যাঁচকোঁচ শব্দ করে। বুদ্ধি করে বহরমপুর থেকে হাবলু সঙ্গে করে নিয়ে এসেছিল 3 সেলের একটা টর্চ আর কয়েকটা মোমবাতি। টর্চের জোরালো আলোয় নজরে পড়ল দেওয়ালের গায়ে মাকড়সার জাল আর ঝুল। বাড়িতে পুরনো ভাঙাচোরা আসবাবপত্রও আছে। এগুলো হয়তো ভৌমিকদের পুরনো আসবাবপত্র, যা চোরের হাত থেকে নিস্তার পেয়ে এখনো থেকে গেছে। ঘরের জালনাগুলো সব নেই, বেশ কিছু চুরি হয়ে গেছে। যেগুলো আছে সেগুলোও ভাঙাচোরা। ভাঙাচোরা ঘরের দিকে তাকিয়ে কান্না কান্না গলায় ঝিনুক বলল, ও মা গো, এরকম একটা পোড়ো বাড়িতে রাত কাটাতে হবে কোনোদিন ভাবিনি। ওকে সাহস জোগানোর জন্য সুদীপ বলল, ভয় কি, আমরা এতজন তো আছি, সারা রাত তাস খেলে গল্পগুজব করে কাটিয়ে দেব। একপাশে দোতলায় উঠবার সিঁড়ি। দোতলায় উঠে দেখা গেল দোতলার ঘরগুলোর অবস্থাও প্রায় একতলার মতোই, তবে ওর মধ্যে একটা ঘরের অবস্থাটা একটু ভালো। ঘরের সবকটা জানালা আস্ত আছে। ঘরে একটা চৌকি আর 3-4টে কাঠের চেয়ার আছে। সুদীপ বলল, এই ঘরটাই দেখছি ভালো, এই ঘরেই আজ আমরা রাতটা কাটাবো। কি বলো হাবলু? ঠিকই বলেছেন। এই বলে কোথা থেকে একটা ছোট ঝাঁটা জোগাড় করে ঘরটাকে ঝটফট সাফ করে ফেললো হাবলু। চৌকির ওপরে শতরঞ্জি আর চাদর বিছিয়ে সবাই জমিয়ে বসে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। ঘড়িতে তখন সময় 7:30। বৃষ্টির তোড় বেড়েই চলেছে। বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ঝিনুক বলল, বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই, তার মানে এই পোড়ো বাড়িতেই সারা রাত কাটাতে হবে, তাই না? হাবলু গম্ভীর গলায় বলল, কিন্তু ঝিনুকদি, বৃষ্টি থামলেও রাস্তাঘাটের যা অবস্থা হবে তাতে আজ বহরমপুর ফেরা প্রায় অসম্ভব। ডোন্ট পরোয়া ভঙ্গিতে সুদীপ বলে উঠল, আজ বহরমপুর না ফিরলেই বা কি, আজ কিরকম দারুণ একখানা অভিজ্ঞতা হবে বলতো ঝিনুক। গোমরা মুখে ঝিনুক উত্তর দিল, রাখতো দাদা তোর অভিজ্ঞতা, সারা রাত ঘুমোতে পারবো না, কিরকম অস্বস্তিতে কাটবে সারা রাত, সে কথা ভেবে দেখেছিস একবারও? সুদীপ বলল, তোর কথা মানছি ঝিনুক, কিন্তু কি আর করা যাবে বল। তারপর মুখ ফিরিয়ে পিয়ালের দিকে তাকিয়ে বলল, এখন তো আর কিছু করার নেই, তার চেয়ে বরং তাস খেলা যাক, কি বলিস তোরা? সুদীপের কথা শুনে হাবলু চৌকির উপরে তাসের প্যাকেট খুলে বসল। ঝিনুক তাস খেলবে না, ওর মুড নেই। তাই 3 জনে মিলে মোমবাতির আলোয় ব্রে খেলতে শুরু করলো। তাস খেলতে খেলতে আলোচনা হলো
সনাতনবাবুর মুখ থেকে শোনা এই বাড়ির নানা গল্প নিয়ে। ওদিকে ঝিনুক অবশ্য খুব মন দিয়ে ওইসব গল্প শুনছে, আর মাঝে মাঝে অন্ধকারের দিকে তাকিয়ে কি সব আকাশ পাতাল ভাবছে। ওদের চারজনের ছায়া দেওয়ালের গায়ে কাঁপছে। সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ। ওরা সবাই মধুপুরে পিকনিক করতে এসেছিল আনন্দ করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি নেমে সব আনন্দই মাটি। এখন প্রাণ নিয়ে বহরমপুর ফিরতে পারলে হয়। তাস খেলতে খেলতে শুধু সনাতন বাবুর কাছ থেকে শোনা গল্প নয়, আরও নানা রকম ভূতের গল্প নিয়ে ওরা আলোচনা করতে শুরু করলো। এভাবেই কাটলো 2-3 ঘন্টা, কিন্তু বৃষ্টি কমেনি, সঙ্গে বজ্রবিদ্যুৎ। এরই মধ্যে নানা ভুতুরে গল্প শুনতে শুনতে ঝিনুকের ঝিমুনি এসে গেছে। এমন সময় বাগানের দিক থেকে একটা আর্তনাদ ভেসে এলো। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর তারপরই একটা প্রবল অট্টহাসির শব্দ। আর সেই অট্টহাসির উৎস যেন খুব কাছেই, একেবারে ঘরের মধ্যে। সেই হাসির শব্দে চমকে উঠল সবাই। কাঁপা কাঁপা গলায় পিয়াল বলল, কে হাসলো? মনে হচ্ছে কেউ যেন এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে। হাবলুর হাত থেকে টর্চটা নিয়ে সুদীপ ঘরের সব কোনায় কোনায় টর্চের আলো ফেলল, কিন্তু কাউকে দেখা গেল না। কিন্তু তার বদলে পাওয়া গেল একটা কাকতাড়ুয়া, দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো। সেই কাকতাড়ুয়ার মুখে একটা বড়সড় মুখোশ। আশ্চর্য ব্যাপার, সেই মুখোশটার মুখে সেটে আছে এক ভয়ঙ্কর অট্টহাসি। এমন বিভৎস অট্টহাসিওয়ালা মুখোশ এর আগে ওরা কেউ দেখেনি। সেই মুখোশের দিকে অনেকক্ষণ ভয় মেশানো চোখে তাকিয়ে রইল সুদীপ। কি আশ্চর্য, আমরা সবাই শুনলাম এই ঘরের মধ্যেই কেউ হাসলো, অথচ কাউকেই দেখতে পাচ্ছি না। তার বদলে দেখছি একটা অদ্ভুত মুখোশ। পিয়াল বলল, তবে কি এই মুখোশটাই হেসে উঠল? কি আশ্চর্য ব্যাপার। সুদীপ এক পা করে এগিয়ে মুখোশের ওপর ভয়ে ভয়ে হাত রাখল। কাগজ আর রবারের তৈরি মুখোশ, তবে বেশ শক্তপোক্ত ধরনের। পুরনো হলেও মুখোশটা এখনো বেশ মজবুত আছে। হাবলু বলল, মনে হয় এই বাড়ির মালিক বাগানের চোর আটকাতে কাকতাড়ুয়া বসিয়ে রাখত। এই বাড়িতে এমন কি গুপ্তধন ছিল যার জন্য কাকতাড়ুয়া বসাতে হয়েছিল? ঝিনুক প্রশ্ন করে। হাবলু বলল, গুপ্তধন নয়, যতদূর শুনেছি এই বাড়ির বাগানে নানা জাতের ভালো ভালো আম পাওয়া যেত, সারা বছর ফলতো, সেই আমের জন্যই বোধহয়। হাবলু এ গ্রামে আগেই 2-1 বার এসেছে, তাই ভৌমিক বাড়ির কথা সে আগেই শুনেছে। সামান্য আমের জন্য এত কিছু? অবাক হয়ে বলে ঝিনুক। জানালার ফাঁক দিয়ে চোখে পড়ে বিদ্যুতের ঝিলিক খেলে যায় আকাশে। প্রচন্ড শব্দে বাজ পড়ে সামনে কোথাও। সুদীপের হাত থেকে টর্চ পড়ে গিয়ে নিভে যায় মোমবাতির আলো। এই মুহূর্তে চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। সবাই হতভম্ব, কি করবে বুঝতে পারছে না। এরই মধ্যে দূর থেকে আবার ভেসে আসে সেই প্রবল আর্তনাদের শব্দ, সঙ্গে সেই ভয়ঙ্কর অট্টহাসির শব্দ। সুদীপের হাতে সেই অদ্ভুত মুখোশ। ওর হাতে যেন বিদ্যুতের শক লাগলো, হাত থেকে ছিটকে পড়ে গেল সেই মুখোশ। সারা ঘরময় গমগম করতে লাগলো সেই অট্টহাসি। কিছুতেই আর সেই হাসি থামলো না। সারা রাত এরকমই চলল। শেষ রাতের দিকে ঝিমুনি এসে গিয়েছিল সবারই। সকালবেলায় ঘুম ভাঙল গ্রামের লোকেদের ডাকাডাকিতে। রাতের ঝড় বৃষ্টি বাজ কিছুই আর নেই। চারিদিক ঝকঝকে রোদে ভাসছে। ভিড়ের ভেতর থেকে এগিয়ে এলেন সনাতন চট্টরাজ ও অনাদিবাবু। সনাতনবাবু বললেন, গতকাল সন্ধেবেলা ঝড় বৃষ্টি হওয়ায় তোমাদের জন্য চিন্তা হয়েছিল, কিন্তু এত বৃষ্টির মধ্যে তোমাদের খোঁজ নিতে পারিনি, তাই সকাল হতেই বেরিয়ে পড়েছি।
বাড়ির সামনে তোমাদের মোটরসাইকেল দুটো দেখে বুঝতে পারি এখানেই তোমরা আশ্রয় নিয়েছো। তা রাতে কোনো ঝামেলা হয়নি তো? ক্লান্ত গলায় সুদীপ জবাব দিল, হ্যাঁ হয়েছিল, খুবই হয়েছিল। ভৌমিক বাড়ির ভূত আমাদের ওপর চড়া হয়েছিল। ধীরে ধীরে গত রাতের সব ঘটনা খুলে বলে সুদীপ। সবকিছু শুনে সনাতনবাবু বলেন, একটা কথা তোমাদের বলা হয়নি, গতকালই ছিল 23শে ফাল্গুন। এই তারিখেই আম চুরি করতে এসে ইলেকট্রিক শক খেয়ে মারা যায় জীবন নামের সেই ছেলেটি। সনাতনবাবু একটু থামলে অনাদিবাবু যোগ করেন, মাত্র 12 বছর বয়স ছিল ছেলেটির, খুব ভালো ছাত্র ছিল, ক্লাসের পরীক্ষায় সে বরাবর প্রথম হতো। সবকিছু শুনে কি এক গভীর চিন্তায় ডুবে যায় ঝিনুক। পিয়াল বলল, কাল রাতের ঘটনা কি তাহলে সত্যি? সনাতনবাবু জবাব দেন, হ্যাঁ বাবা, সেই মৃত্যুর ঘটনার পর থেকে প্রতি বছর জীবনের আত্মা ফিরে আসে এই ভৌমিক বাড়িতে। আশেপাশের বাড়ির অনেকেই শুনতে পেয়েছে সেই চিৎকার। সনাতনবাবুর কথা গম্ভীর মুখে সবাই শোনে, কিন্তু কেউ কোনো কথা বলে না। ঝিনুকের কপালে গভীর চিন্তার রেখা। আরও কিছুক্ষণ নানা কথাবার্তার পর সনাতনবাবুরা চলে গেলেন। এবার ওরা সবাই গোছগাছ করতে শুরু করলো। বহরমপুরে ফিরতে হবে। ঘরের কোণে পড়ে থাকা সেই ভয়ঙ্কর মুখোশের দিকে এক দৃষ্টে তাকিয়ে ঝিনুক বলল, বুঝলি দাদা, অনেক ভেবে দেখলাম, মনস্তত্ত্বের ভাষায় বলতে গেলে পুরো ব্যাপারটাই বোধহয় একটা হ্যালুসিনেশন, মানে অলীক এক ধরনের অনুভূতি। হ্যালুসিনেশন বলছিস? অথচ আমরা সবাই তো সবকিছুই সচেতনভাবে প্রত্যক্ষ করেছি, তুই নিজেও তো দেখেছিস। অবাক গলায় বলে ওঠে সুদীপ। হ্যাঁ ঠিকই বলছিস, আমি নিজেও এই হ্যালুসিনেশনের শিকার হয়ে পড়েছিলাম। আসলে গতকাল রাতে তাস খেলার সময় আমরা সবাই অন্ধকার পরিবেশের মধ্যে এই ভৌতিক বাড়ির নানা কথা নিয়ে আলোচনা করছিলাম। তারই মধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাজ পড়ার শব্দ, সব মিলিয়ে একটা হ্যালুসিনেশনের তৈরি হয়েছিল। না না, আমাদের সকলের একসঙ্গে হ্যালুসিনেশন হলো, এ কথা বিশ্বাসই হচ্ছে না ঝিনুকদি, অবিশ্বাসী গলায় বলে ওঠে পিয়াল। জিনিসপত্র গোছাতে গোছাতে চোখ বড় বড় করে হাবলু বলে, না ঝিনুকদি, শহরে ভূত না থাকলেও গ্রামে গঞ্জে কিন্তু ভূত আছে। কাল রাতে সত্যিই সেই ছেলেটার ভূত এসেছিল, না হলে কি আর এমনি এমনি বাড়িটার নাম ভৌতিক বাড়ি? শুনছিলেন লেখক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা আম বাগানের ভৌতিক বাড়ি। আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি।